আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। আশেপাশে অনেক যৌগ দেখি, কিন্তু আমরা বুঝতে পারি এটা কিভাবে গঠিত হয়েছে। যেমন আমরা পানি খাচ্ছি, পানি হচ্ছে কি সংকেত H2O। তো এখানে কি আছে নর্মালি আমরা জানিও না যে পানিটা কি দিয়ে গঠিত। তো এখানে পানিতে কি আছে, আপনি যখন কেমিস্ট্রি পড়বেন তখন আপনি জানতে পারবেন পানিতে কি কি পরমাণু আছে। তো এখানে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। আবার খাবার লবণ খাচ্ছেন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো এখানে কি আছে সোডিয়াম ক্লোরিন, দুইটা পরমাণু বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ যৌগটা উৎপন্ন হয়েছে। তো এখন আমরা সেই বিষয়ে আলোচনা করব আজকে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনটা কিভাবে হয়, যেমন আমরা মানুষের মাঝে যখন সম্পর্ক হয় তখন কিন্তু সবার সাথে সবার সম্পর্ক হয় না, তেমনই ভাবে যে বস্তু থাকে ওই বস্তুগুলোর পরমাণুগুলো সব পরমাণুর সাথে সবার সম্পর্ক হবে না। কার সাথে কিভাবে সম্পর্কটা হয় বা কিভাবে বন্ধন হয় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা প্রথম অধ্যায়ে 118টা মৌলের নাম পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। তো তার মধ্যে আমরা 20টা বলেছিলাম যে 20টা অন্তত আমাদের মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত। তাছাড়াও কিছু মৌলের নাম আমাদের জানতে হবে। তো সেখানে আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম। আর এখানে যে ইলেকট্রন বিন্যাস করি সেটা কিভাবে আমরা এখন রাসায়নিক বন্ধনে প্রয়োগ করব আজকে আপনারা জানতে পারবেন। তো আগে জানি যে রাসায়নিক বন্ধনটা কি। যে শক্তি বলে পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো ইলেকট্রনের উপর ভিত্তি করে আবার রাসায়নিক বন্ধনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। 2 সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। 3 সন্নিবেশ বন্ধন। তিন হচ্ছে সন্নিবেশ বন্ধন। এখন কোন বন্ধনটা কিভাবে গঠিত হয়, ইলেকট্রনটা কিভাবে কাজ করে আজকে দেখাচ্ছি। দেখুন, আয়নিক বন্ধন যখন হয় এখানে কি আছে আয়নিক, তার মানে আয়ন থেকে বন্ধন হয়। আয়নটা হবে কিভাবে, ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। যে রাসায়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। কিভাবে দান এবং গ্রহণ করে দেখুন, আয়নিক বন্ধনের ক্ষেত্রে আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতুরা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ধাতুরা হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হয় ইলেকট্রন দান করার মাধ্যমে, অধাতুরা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তখন ধনাত্মক আয়ন এবং ওই ঋণাত্মক আয়নের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, মানে বিপরীত জাতীয় যে আয়ন তৈরি হবে সেটার মাঝে একটা সম্পর্ক তৈরি হবে। তখন তারা পরস্পরের সাথে একটা বন্ধন তৈরি করবে, সেটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধরেন একটা ধাতু নিলাম, ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়েছিলাম যে পরমাণু সমূহ বলেছিলাম যাদের শেষে উচ্চারণের ক্ষেত্রে যাদের শেষে আম থাকে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। তো এরকম শেষে যাদের আম যুক্ত থাকে তাদেরকে বলা হয় ধাতু। মানে তাদেরকে বলা হয় কি, মানে আমরা মনে রাখার সহজ উপায় হিসেবে জানি তারা হচ্ছে ধাতু। তো ধাতুদের শেষে দেখবেন ইলেকট্রন থাকবে 1, 2 কিংবা 3। সমূহের শেষে ইলেকট্রন থাকে 1, 2 অথবা 3টা। অধাতুর শেষে ইলেকট্রন থাকবে
5, 6 কিংবা 7। এখন কথা হচ্ছে যে প্রতিটা পরমাণু চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে। নিষ্ক্রিয় গ্যাসের মতো কেন হতে চায়? আগে তাহলে আমরা নিষ্ক্রিয় গ্যাসটা চিনি। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম, তখন দেখা যায় যে এক একটা স্তরে ইলেকট্রন সংখ্যা এক এক রকম থাকে। তো এখন এই যে ইলেকট্রনের যে বিন্যাসটা করি, সর্বশেষে যাদের ইলেকট্রন থাকবে 8টা, তারা অষ্টক পূরণ করে। আর এই যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ, তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন সবসময় থাকে। শুধু হিলিয়াম ব্যতিক্রম। হিলিয়াম হচ্ছে দ্বিতীয় গঠন করে, মানে তার হিলিয়াম পর্যায় সারণী দ্বিতীয় মৌল, তো তার ইলেকট্রনই থাকে 2টা, তাহলে সে 1s2 হবে। তো এরকম ভাবে আর বাকি যারা আছে সবার ক্ষেত্রে, যেমন নিয়ন হচ্ছে 10, 1s2, 2s2, 2p6। এখন দেখেন প্রথম শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা? 2টা। তারপরে সর্বশেষ স্তর হচ্ছে দ্বিতীয়তে আছে 8টা। আর্গন করি আমরা, আর্গনে আছে 18টা। তো 1s2, 2s2, 2p6, 3s2, 10টা। আর লাগে কয়টা? 8টা। তো ওর শেষে 8টা আছে, ওর শেষেও 8টা আছে। তাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কয়টা আছে? 8টা করে। যাদের সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন থাকে, তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ তারা নিষ্ক্রিয় মৌল আর কি। তারা নিষ্ক্রিয় মৌল, তো তারা কখনো কারোর সাথে যুক্ত হবে না, ইলেকট্রন দানও করবে না, ইলেকট্রন গ্রহণও করবে না, তারা তাদের মতো স্বাধীন থাকে। তো এই ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, র্যাডন, জ্যানন এগুলো হচ্ছে নিষ্ক্রিয়। তো অন্যান্য যে পরমাণুগুলো আছে তারাও চায় স্থিতিশীলতা। আমরা প্রতিটা কি অষ্টক পূর্ণ করতে, যাতে তারা স্থিতিশীল থাকতে পারে। তো নিষ্ক্রিয় গ্যাসের তো অষ্টক আছে, তাই তারা স্থিতিশীল থাকতে পারে। এখন বাকিদের তো আর অষ্টক নাই। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, 1s2, 2s2, 2p6, 3s1, 1s2, 2s2, 2p6, 3s1। প্রথমে আছে 2টা, তারপরে আছে 8টা, এখানে আছে 1টা। তো এক্ষেত্রে দেখেন সোডিয়াম কি একটা ধাতু, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, শেষে আম আছে, সোডিয়াম। বা যদি আমরা ল্যাটিন নামটা বলি ন্যাট্রিয়াম। তো সোডিয়ামের শেষে যেহেতু আম আছে, তাহলে এটা ধাতুটাকে তো ধাতুর শেষে ওর সোডিয়ামের সর্বশেষে ইলেকট্রন কয়টা আছে? 1টা। এখন ও চাচ্ছে অষ্টক পূরণ করতে, তো অষ্টক পূরণ করতে গেলে ওকে হয় একটা ত্যাগ করতে হবে। একটা ত্যাগ করলে দেখেন কয়টা হয়? শেষে তার 8টা থাকে, মানে শেষ স্তর হয়, দ্বিতীয় স্তরটা হয় শেষ, তখন তার ইলেকট্রন থাকে কয়টা? 8টা। আবার সে যদি 7টা ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে, তখন তার 8টা হয়ে যায়, 3s। এখন কেউ কি 7টা তাকে দিবে? এটা তো অসম্ভব ব্যাপার। তো তখন সে কি করবে? সহজ উপায় হিসেবে একটা ত্যাগ করে দিবে। যেমন ধরেন অ্যালুমিনিয়াম, ওর আছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, ওর আছে 3টা। ও কি করবে? এই 3টা ত্যাগ করে দিবে, তবু তার অষ্টক হয়ে যাক। কিন্তু যার 4টা আছে সে কি করবে? অন্য কাউকে দিতে চাইবে না, তাকে পূরণ করতে দিতে চাইবে না। আবার সে যাবে কি তার কাছে আসুক, সেও চাইবে না দিতে, আর যার অন্য আরেকজনের 4টা আছে সেও চাইবে না দিতে। কিংবা অন্য যদি 4 জন মিলে তাকে 4টা দেয়, সেটাও দিবে না। তো চাইবে, তারা কি করবে? শেয়ার করবে। এই 4টা থাকবে যাদের, তারা কি করে? শেয়ার করে। তো এখানে আমাদের যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে ধাতু। আবার যদি আমরা ক্লোরিন ধরি, ক্লোরিন হলো 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 2টা ওর আছে, 8টা ওর আছে, 7টা। তো এখন দেখেন
ও কিন্তু অধাতু, ক্লোরিন কি অধাতু, আম নাই কিন্তু, তো ও অধাতু, ওর কাছে 7টা আছে, যদি আরেকটা পায় তখন তার 8টা হয়ে যাবে না, সর্বশেষ শক্তি স্তর 8টা হয়ে যাবে, 8টা হলে সে স্থিতিশীল হয়ে যাবে। তো স্থিতিশীলতার জন্য ধাতুরা কি করতেছে, ইলেকট্রন দান করতেছে আর অধাতুরা গ্রহণ করতেছে। এখন মনে করেন আপনি দান করবেন কাউকে, দান করে যারা, কারা দান করতে পারে, ধনীরা, মানে যার কাছে আছে, তো আপনি দান করলে আপনি হয়ে যাবেন ধনাত্মক, আর যে গ্রহণ করবে সে হবে ঋণাত্মক আয়ন, যে দান করে সে হবে ধনাত্মক আয়ন আর যে গ্রহণ করে সে হবে ঋণাত্মক আয়ন। যেমন সোডিয়াম একটা দান করে হয়ে যাবে সোডিয়াম প্লাস, আর অ্যালুমিনিয়াম 3টা দান করবে তো অ্যালুমিনিয়াম 3+, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে গেল ঋণাত্মক আয়ন। তো এখন দেখেন এই যে সোডিয়াম দান করলো, সোডিয়ামকে দান করতে হলে কি করতে হবে, আর একটা কাউকে খুঁজতে হবে যে গ্রহণ করতে পারে। এখন সোডিয়াম দান করলো কিন্তু সে গ্রহণ করার মতো কাউকে পেল না, তখন কি দান করাটা কার্যকর হবে? তো তাকে দান করতে হবে যার প্রয়োজন তাকে। এখন দেখেন সোডিয়ামের একটা দান করতে পারে, ক্লোরিন একটা গ্রহণ করতে পারে, তো এখন তাদের মধ্যে একটা বন্ধন হতে পারে, ও সোডিয়াম একটা দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যাবে, আর ক্লোরিন একটা গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়ে গেল, তখন এই ধনাত্মক আর ঋণাত্মক আয়নের মধ্যে একটা সম্পর্ক হবে, আর এই সম্পর্কের ফলে তারা সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হয়। আচ্ছা, আমরা এটা পরে হচ্ছে যেভাবে যে ইলেকট্রন, একজন ইলেকট্রন দান করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে, তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন কোনটা, একটু আগে বলেছিলাম যে যাদের শেষে 4টা থাকে বা অধাতু আর অধাতু হয়, অধাতু প্লাস অধাতু, অধাতু প্লাস অধাতু, তারা ইলেকট্রন দান বা গ্রহণ কিছুই করবে না, তারা কি করবে, নিজেদের মধ্যে শেয়ার করবে, তারা ইলেকট্রনগুলো তারা শেয়ার করে নেবে। যেমন কার্বন যদি ধরেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে, কার্বন হাইড্রোজেনের সাথে মিথেন উৎপন্ন করে, তো এই ক্ষেত্রে কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, কার্বন হচ্ছে 6, কার্বন ইলেকট্রন সংখ্যা 6, 1s2 2s2 2p2। এখন দেখেন ওর আছে কয়টা, 4টা, শেষে আছে 4টা, হাইড্রোজেনের ইলেকট্রনই হচ্ছে একটা। তো এখন কার্বনের 4টা প্রয়োজন, 4টা হলে সে 8টা হয়ে যাবে, তখন কি করবে, 4টা হাইড্রোজেন ওর সাথে যুক্ত হয়ে যাবে। যদি আমরা ডায়াগ্রামটা আঁকি, মনে করেন এটা কার্বনের নিউক্লিয়াস, এখানে 2টা ইলেকট্রন আছে প্রথম শক্তি স্তরে, তারপর দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 4টা। প্রথম ইলেকট্রনগুলো সিঙ্গেল ভাবে থাকে, তারপরে যদি বেশি হয় তখন একটা একটা করে যুক্ত হয়। তো এখানে আমাদের আছে কয়টা, 4টা, তো আগে আমরা সিঙ্গেল ভাবে 4টা আঁকলাম। এখন 4টা হাইড্রোজেন এসে ও আসলো, এখানে হাইড্রোজেন আসলো, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, ওর আছে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে ও এখানে চলে আসলো। এখন হাইড্রোজেনের দেখেন দ্বিতীয় গঠন করতে চায় হিলিয়ামের মতো, হাইড্রোজেন হতে চায় হিলিয়ামের মতো, 2টা হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, তো এখন হাইড্রোজেনটা চায় কি করতে, দ্বিতীয় গঠন করতে। তারপর এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আবার নিলাম আমরা আরেকটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের হয়ে গেছে আমাদের 2টা করে, আর প্রতিটা হাইড্রোজেনে কিন্তু 2টা করে হয়েছে। আর কার্বনের সর্বশেষ দেখেন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখন কার্বনেরও 8টা পূর্ণ হলো, আবার হাইড্রোজেনের 2টা পূর্ণ হয়ে গেল। এই যে ইলেকট্রনগুলো তারা কি করছে, কাউকে দান করে দিছে বা কেউ অন্য কারো কাছ থেকে নিয়ে নিচ্ছে, তা না করে তারা কি করলো, শেয়ার করলো, তারা সমঝোতা করে নিল যে তুমি আমাকে দাও, তুমি আর আমি চলো শেয়ার করে নেই। তো শেয়ার করে নিয়ে তারা দুজনে স্থিতিশীল হলো, কিন্তু তারা কি করলো, একটা যৌগ গঠনের মাধ্যমে স্থিতিশীল হলো।
এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধনে কি করে? আয়ন উৎপন্ন করে, আর আয়ন উৎপন্ন করে তারা বন্ধন তৈরি করে। আর সমযোজী ক্ষেত্রে কি করে তারা? দুইটা অধাতু, যেমন এখানে আমার হাইড্রোজেন অধাতু আর কার্বনও অধাতু, তারা পরস্পরের সাথে শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে। এভাবে অনেক ধরনের আপনার আছে সমযোজী বন্ধন, যেমন সমযোজী বন্ধন আছে যেমন পানি H2O, ওরাও কিন্তু শেয়ারের মাধ্যমেই করে। সন্নিবেশ বন্ধনটা কি? সন্নিবেশ বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন, একটা যৌগের মধ্যে যখন আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন দুইটাই থাকে তখন সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। সোডিয়াম ক্লোরাইড যে একটা আয়নিক যৌগ, সেটাকে সপক্ষে যুক্তি দেখাতে বলা হয়। তো এখন আমরা দেখি সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে আয়নিক যৌগ। আমরা জানি আয়নিক যৌগটা কখন হয়? যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নিজেদের মধ্যে পরমাণুগুলো যুক্ত হয়, তা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, তখন সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তো এখন আমাদের যে সোডিয়ামটা আছে, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাচ্ছি 1s2 2s2 2p6 3s1, দুইটা, ওর আছে 8টা, ওর আছে একটা। তো যাদের শেষে 1 3 5 ইলেকট্রন থাকে তারা কি করে? ইলেকট্রনটা দান করে দেয়, দান করে সে অষ্টকে পরিণত হয়। আর যাদের শেষে ওর আছে 2টা, ওর আছে 8টা, ওর আছে 7টা, তো তার শেষে কয়টা আছে? 7টা আছে। তো অধাতুর ক্ষেত্রে দেখা যায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 5 6 কিংবা 7টা ইলেকট্রন থাকে। তখন তারা কি করে? 5টা থাকলে সে 3টা গ্রহণ করে, 6টা থাকলে 2টা গ্রহণ করে, 7টা থাকলে একটা গ্রহণ করে অষ্টকে পরিণত হয়ে যায়। যেমন ওর আছে 7টা, ও যদি সোডিয়াম থেকে একটা পেয়ে যায় তখন সোডিয়ামের 8টা হয়ে যাবে শেষে, আর ওর শেষে কয়টা হবে? সোডিয়াম যখন একটা ত্যাগ করে দিবে তখন সোডিয়ামের শেষে ইলেকট্রন কয়টা হবে? 8টা। আবার ক্লোরিন যখন ওই সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটা গ্রহণ করবে তখন তার শেষে হয়ে যাবে কয়টা? 8টা। উভয়ের 8টা হয়ে গেল, মাঝে দিয়ে তারা আয়নে পরিণত হলো। আর এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে সম্পর্কটা বা বন্ধনটা হচ্ছে, এটা হচ্ছে আয়নিক বন্ধন। যেমন সোডিয়াম তার একটা ইলেকট্রন দান করে দিল, মানে তার কাছ থেকে সে ত্যাগ করে দিল, এই জন্য মাইনাস করে দিলাম, ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। আর ক্লোরিন কি করলো? ক্লোরিন একটা ইলেকট্রনকে সে গ্রহণ করলো, ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হলো। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, ইলেকট্রনের আগে মাইনাস, এই ইলেকট্রনের আগে প্লাস, তাহলে এটা তো বাদ। সোডিয়াম প্লাস আয়ন প্লাস ক্লোরাইড মাইনাস আয়ন, তারা একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করলো সোডিয়াম ক্লোরাইড। এতক্ষণ আমরা বন্ধন দেখলাম ইলেকট্রনের উপর ভিত্তি করে। এখন আমরা দেখব যে এই বন্ধনগুলোর মাঝে আবার ভাগ আছে, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি বা ফার্স্ট অধ্যায় যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে অরবিট আছে, অরবিটাল আছে, প্রতিটা পরমাণুতে অরবিট কোনগুলো? যেগুলো শক্তি স্তর, ওটাকে আমরা বলি অরবিট। আর অরবিটাল হচ্ছে যেখানে আমার ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাব্যতা থাকে, অর্থাৎ 95% সম্ভাব্যতা থাকে, সেগুলো হচ্ছে অরবিটাল। যেমন S P D F। আমি যদি ধরি অক্সিজেন নিলাম, বা প্রথমে আমরা ফ্লোরিন নেই, আপনাদের বইতে ফ্লোরিন দিয়ে করানো হয়েছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার ফ্লোরিন দিয়ে করে দিলাম। ফ্লোরিনের হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, ফ্লোরিন হচ্ছে কি দ্বিপরমাণু গ্যাস। তো এখানে F2, তার মানে এখানে ফ্লোরিন কয়টা আছে? F দুইটা ফ্লোরিন, তার মাঝে বন্ধন দিলাম কয়টা? একটা। আবার আমি যখন অক্সিজেন লিখব, অক্সিজেনও দ্বিপরমাণু গ্যাস, এখানে বন্ধন দিচ্ছি কয়টা? দুইটা,
অথচ ফ্লোরিনের ক্ষেত্রে বন্ধন দিয়েছিলাম একটা। এটার কারণ কি দেখেন, আমরা তো ইলেকট্রন বিন্যাস করেছি না ফার্স্ট অধ্যায়ে। দেখেন ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 9। 1s2 2s2 2p 5 2 2 4 5 9। ফ্লোরিন কয়টা বলছিলাম? এখানে 2টা। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখেন, এস এ কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা। পিতে কয়টা? 5টা। পিতে থাকে সর্বোচ্চ 6টা থাকে, কিন্তু আমাদের এখানে আছে কয়টা? 5টা। তো এই ক্ষেত্রে পিতে কি সরাসরি 6টা ইলেকট্রন থাকে না, তাদের মধ্যে একটা ভাগ থাকে, যেমন 1s2 2s2 2px 2py 2pz। প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করে। প্রথমে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে? একটা করে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে ইলেকট্রন কয়টা হয়েছে আমাদের? 5টার মধ্যে 3টা হয়েছে। একটা করে প্রবেশ করার পরে আবার একটা করে প্রবেশ করবে, তখন এখানে দিলাম 2টা, এখানেও দিলাম 2টা। এই হলো আমার 5টা। এখন একটা সিঙ্গেল অরবিটাল থেকে যায় না, SPDF কে অরবিটাল বলা হয়। তো এখানে 2pz এটা হচ্ছে আমার একটা অরবিটাল। তো এই যে অরবিটালটা থেকে যায়, সবসময় মনে রাখবেন সিঙ্গেল বা নিঃসঙ্গ যে ইলেকট্রনটা থাকে যে ইয়াটাতে অরবিটালে, তারাই বন্ধন তৈরি করে। তো এখানে অরবিটাল 2pz থেকে যায়। তো আরও একটা ফ্লোরিন ছিল আমাদের, এটা হলো একটা ফ্লোরিন। আর একটা ফ্লোরিনে 1s2 2s2 2px2 2py2 2pz1। ওর একটা অরবিটাল সিঙ্গেল আছে, তখন তাদের মধ্যে বন্ধন গঠন হবে, তাদের মধ্যে বন্ধন গঠন হবে। তো পি অরবিটালের আমরা যখন ফার্স্ট অরবিট এবং অরবিটাল পড়েছিলাম, পি অরবিটাল আকার কেমন? ডাম্বেল আকৃতি। এটা ধরলাম এই পি অরবিটাল, আর এটা ধরলাম এই পি অরবিটাল। তো 2টা অরবিটাল হলো না? এখন দেখেন এই 2টা অরবিটাল কি করছে? সামনাসামনি অধিক্রমণ করছে, সামনাসামনি অধিক্রমণ করছে। তো এখানে দুটি পরমাণুর দুটি অরবিটাল যখন সামনাসামনি অধিক্রমণ করে, তখন তাকে বলা হয়, সামনাসামনি অধিক্রমণ করে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সিগমা বন্ধন। এটার মাঝে হবে সিগমা বন্ধন। এখানে একটা এফ, এখানে একটা এফ, এটা 2pz 2pz। তো তাদের মধ্যে কি হলো? সামনাসামনি অধিক্রমণ হয়েছে। এখন আমরা যদি অক্সিজেনেরটা দেখি, অক্সিজেনেরটা করি আমরা। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। 1s2 2s2 2p4। ইলেকট্রন সংখ্যা কত? 8। তাহলে 2 2 4 4 8। এখন এটাকে আমরা যদি ভাঙি, 1s2 2s2 2px 2py 2pz, প্রথমে একটা করে দিলাম। আমার লাগে কয়টা? আরও একটা লাগে, কারণ 3টা হয়েছে। আমার তো পিতে আছে 4টা, তাহলে ওকে আমি 2টা দিলাম। আবার এই অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন তো 2টা এখানে, 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে দেখেন এখন সিঙ্গেল আছে কয়টা? একটা পি অরবিটাল আর একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল আর একটা পি অরবিটাল। এই ওদের মাঝে আবার সম্পর্ক হবে, ওদের মাঝে সম্পর্ক হবে। আমরা জানি কি সিঙ্গেল যে অরবিটালগুলো থাকে তাদের মাঝে সম্পর্ক বা বন্ধন হয়। তো এখন একটা পি অরবিটাল আমরা কি, একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল, তারা কি করলো? সামনাসামনি অধিক্রমণ হইল। ঠিক আছে, তাদের মধ্যে সিগমা বন্ধন হয়ে গেছে, কিন্তু আরও একটা পি অরবিটাল থেকে যায় না? এইটা এখানে এঁকে দেন, আর একটা পি অরবিটাল এখানে। তো এটাকে আমরা আলাদা করার জন্য দাগ কেটে দিলাম। তো ওরা হচ্ছে সামনাসামনি অতিক্রমণ করেছিল যারা আনুভূমিকভাবে আছে, আর ওরা উল্লম্বভাবে আছে যারা, তারা কি করবে?
তাদের মাঝে পাশাপাশি সমান্তরালভাবে দাঁড়ানো, তারা কি করবে? পাশাপাশি অধিক্রমণ করবে, তারা পাশাপাশি অধিক্রমণ করবে। ফলে তাদের মধ্যে পাই বন্ধন হবে, তাদের মধ্যে হবে কি? পাই বন্ধন। অর্থাৎ দুটো অরবিটাল যখন পাশাপাশি অধিক্রমণ করে যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে পাই বন্ধন। এই যে দেখেন, একটা সিগমা বন্ধন, তার জন্য একটা বন্ধন দিয়েছিলেন, তারপর আবার কি করলো? আরও একটা পাই বন্ধন তৈরি করছে, এই জন্য এখানে আরও একটা বন্ধন। এটার কারণে অক্সিজেনের বন্ধন হয় কয়টা? দুইটা, একটা সিগমা আর একটা পাই। মানে প্রত্যেকটা যৌগের মধ্যে সিগমা বন্ধন মাস্ট থাকবে। তারপর যখন অতিরিক্ত আরও একটা বা আরও দুইটা বন্ধন হয় তখন সেটা হচ্ছে পাই বন্ধন। তো পাই বন্ধনটা হয় সব সময় পি অরবিটালের সাথে পি অরবিটালের, কিন্তু সিগমা বন্ধনটা হয় এস অরবিটালের সাথে পি অরবিটালের, না হয় এস অরবিটালের সাথে এস অরবিটালের, না হয় পি অরবিটালের সাথে পি অরবিটালের। যেমন এতে দুইটা পি একসাথে, যদি আমি হাইড্রোজেন নেই, হাইড্রোজেন হচ্ছে 1s1, তার মানে একটা এস অরবিটাল। এস অরবিটাল হচ্ছে বর্তুলাকার বা গোলাকার। একটা হাইড্রোজেন কয়টা? এখানে দুইটা না, হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন হচ্ছে দুইটা। তো এই একটা হাইড্রোজেন, তাদের মাঝে হবে সিগমা বন্ধন। তারা কি করলো? দুইটা অরবিটাল, একটা এস অরবিটাল একটা এস অরবিটাল, তারা সামনাসামনি অধিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করে। মানে প্রত্যেকটা পরমাণুতে যখন তারা যুক্ত হবে তখন তাদের মাঝে সিগমা বন্ধন মাস্ট থাকবে, তারপর এক্সট্রা বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। তো আশা করি যদি কঠিন মনে হয় ফিজিক্স বা কেমিস্ট্রি, প্র্যাকটিস করুন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। তো আজকে আমাদের ক্লাসের রিক্যাপটা করি। ফার্স্ট ছিল আমাদের বন্ধনগুলো, রাসায়নিক বন্ধন, তিনটা বন্ধন। একটা হলো আয়নিক বন্ধন, যেটা ধাতু প্লাস অধাতু, ধাতু ইলেকট্রন দান করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, তখন তাদের মধ্যে যে আয়ন হয় ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। এই যে তাদের আয়নের মধ্যে আবার যে বন্ধন হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর যেটা ছিল আমাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন, সেটা হলো সমযোজী বন্ধন। আর অধাতুরাই কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে, একটা অধাতুর সাথে আরেকটা অধাতুর সমযোজী বন্ধন তৈরি হয়। আর এখানে আমরা পাচ্ছি সিগমা বন্ধন এবং পাই বন্ধন। সিগমা বন্ধন কোনগুলো? যখন দুটো অরবিটাল সামনাসামনি, সিগমা সামনাসামনি অধিক্রমণ করে। পাইয়ের ক্ষেত্রে পাই পাশাপাশি, পাই হচ্ছে পাশাপাশি, দুটো অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে। এই যে এরকম দুইটা পাশাপাশি অরবিটাল অধিক্রমণ করে। অনেকের মনে হতে পারে এখানে তো বন্ধন হচ্ছে দুইটা, কিন্তু আমি তো দুইটা দাগ দিছি ইয়েতে, এখানে একটা আর এখানে দুইটা দাগ বলতে আমি বুঝাইছি দুইটা অধিক্রমণ করছে, কিন্তু অরবিটাল তো একটা একটা করে তারা, এই জন্য তাদের মধ্যে বন্ধন হবে একটা। ধন্যবাদ সবাইকে।